হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য আওয়ার ক্লাস। আজকে এই ভিডিওতে তোমাদের আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 13 নম্বর স্কুল আমি সলভ করব। এর আগে আমি অলরেডি তোমাদের 1 থেকে 12টি স্কুল সলভ করে দিয়েছি। যদি দেখা না থাকে তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। তো এখানে ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে, বিক্রয় মূল্যের উপর 7.5% লাভ হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত হবে। তো আমি খুব কম লিখে রাফ করে তোমাদের উত্তরগুলো এনে দিচ্ছি, তোমরা প্রয়োজনে লিখে লিখে করে নিতে পারো। তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, বিক্রয় মূল্যের উপর 7.5% লাভ, তার মানে তোমরা প্রথমে বিক্রয় মূল্য ধরে নেবে 100 টাকা। তাহলে ক্রয় মূল্যটা কত হবে? 7.5% লাভ বলেছে, তার মানে ক্রয় মূল্যটা তোমাকে কম রাখতে হবে, তার মানে 7.5 দিয়ে মাইনাস করতে হবে। তাহলে 100 মাইনাস 7.5 টাকা, তার মানে আমরা বলতে পারি 100 মাইনাস 7.5 টাকা, মানে এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, 100 থেকে 7.5 টাকা বাদ দিলে আসবে 92 টাকা 50 পয়সা, এত টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোই বেরিয়ে গেল। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কী হবে? অর্থাৎ নির্ণয় অনুপাত হবে, এটা হচ্ছে ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্য 100। এবার কি করবে, এই পয়েন্ট আছে তার জন্যে পয়েন্ট তুলে দিলে 100 দাগের নিচে চলে আসবে, আর এখানে একটা 100। এবার উভয় পক্ষে তোমরা 100 দিয়ে গুণ করলে, প্রথম পক্ষে যদি তোমরা 100 দিয়ে গুণ করো তাহলে এটা, দ্বিতীয় পক্ষে যদি 100 দিয়ে গুণ করো তাহলে হবে 10,000। একটা করে শূন্য যদি তোমরা ক্যান্সেল করো তাহলে আসবে 925 ইস টু এটা আসবে 1000। এবার তোমরা যদি 25 দিয়ে কাটো তাহলে 3 25 75 আর 7 25 175 37, আর এটা আসবে 4 25 140। তাহলে সঠিক উত্তর হবে 37:40, এটা হবে সঠিক উত্তর। তো নেক্সট অঙ্কে চলে এসো। এখানে দেখো একটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে, সরলরেখা সমীকরণ দিয়েছে এবং সেই সরলরেখাটি 2-3 বিন্দুগামী। তাহলে এখানে একটা আননোন ধ্রুবক পদ আছে মিউ, দেখতে পাচ্ছ, এই মিউ এর মান কত হবে? তো এই আমরা এক্স ওয়াই এর জায়গায় আমরা 2 আর 3 বসিয়ে দিয়ে আমরা মিউ এর মান বার করতে পারি। তাহলে অঙ্কটা দিয়েছে 2 দাগে 6x মাইনাস 2 মিউ ওয়াই ইকুয়াল টু 3 মিউ প্লাস 1। এটা হচ্ছে 2-3 বিন্দুগামী, তাই আমরা এক্স এর জায়গায় আমরা 2 বসাবো, ওয়াই এর জায়গায় আমরা 3 বসাবো। তাহলে কেমন হবে? এক্স এর জায়গায় যদি 2 বসাও তাহলে 6 ইন্টু 2 মাইনাস 2 মিউ, ওয়াই এর জায়গায় আমাদের 3 বসাতে হবে, আর ডান দিকে এটা দিয়ে যদি 3 দিয়ে গুণ করে দেই তাহলে এটা আসবে। সো আমরা এখান থেকে বলতে পারি 6 দিয়ে 12, এটা হচ্ছে 6 মিউ, আর এটা হচ্ছে 3 মিউ প্লাস 3। তার মানে ভালো করে দেখো, মিউগুলো যদি আমরা এক সাইডে আনি তাহলে 6 মিউ মাইনাস 3 মিউ, আর যদি আমরা ভালো সংখ্যাগুলো মানে মিউ ছাড়া সংখ্যাগুলোকে যদি ডান দিকে পাঠাই তাহলে 3 মাইনাস 12, তার মানে এটা আসছে মাইনাস 9 মিউ ইকুয়াল টু এটা আসছে মাইনাস 9। তার মানে মিউ ইজ ইকুয়াল টু মাইনাস 9 বাই মাইনাস 9, কাটাকুটি করলে 1 হবে সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেনে চলে এসো। নেক্সট কোশ্চেন বলছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যবিন্দুগুলি যোগ করে যে নতুন ত্রিভুজ উৎপন্ন হবে সেটি কী হবে? ছবি আঁকলেই হয়ে যাবে, এখানে কোনো অঙ্ক করার দরকার নেই। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে ভালো করে দেখো, এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এই কোণটা 90 ডিগ্রি। এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যবিন্দুগুলো যোগ করতে হবে আমাদের। তো এই বাহুর মধ্যবিন্দু আমরা এটা নিলাম, এই বাহুর মধ্যবিন্দু এটা, আর অতিভুজের মধ্যবিন্দু এটা। দেখো যুক্ত করলে কি ঘটনা ঘটছে, এটার সাথে এটা সমান হবে, আর এটা হচ্ছে তোমার অতিভুজ হয়ে যাবে, আর এই 90 ডিগ্রি কোণটা এখন কিন্তু এখানে চলে গেল। তাহলে এটাও আসছে তোমার সমকোণী সমদ্বিবাহু। এবার বলতে পারো যে এটার সাথে এটা কেন সমান হবে, ঠিক আছে, এটার সাথে এটা কেন সমান হবে, বা এটার সাথে এটা কেন সমান হবে, এটা বলতে পারো। উপপাদ্য থেকে আমরা বলতে পারি যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক হয়। তার মানে আমরা বলতে পারি যে এই বাহুটি এই বাহুর সমান্তরাল এবং অর্ধেক, তার মানে আমরা বলতে পারি এটার সাথে এটা সমান। ঠিক একই রকমভাবে এটার সাথে এটা সমান, আবার এরা দুজন সমান, সুতরাং আমরা বলতে পারি যে এরা দুজনা সমান। প্রমাণও করে দেয়া যায়, দরকার নেই, জাস্ট ছবি এঁকেই উত্তর দিয়ে আসবে এটা। তো নেক্সট আমরা 4 দাগে চলে আসি। 4 দাগে বলছে যে একটি পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যবিন্দুগুলো দিয়েছে 15, 20, 25, 30। তো যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেই শ্রেণীটি কী হবে? এখানে অনেকগুলো অপশান আছে, সঠিক উত্তর আমাদের চুজ করতে হবে। তো মধ্যবিন্দুগুলো দিয়েছে 15, 20, 25, 30।
এখন যার মধ্যবিন্দু 20 সেই শ্রেণীটি কি হবে? খুব সহজ একদম। দেখো এইখান থেকে এই গ্যাপটা কত, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য কত? দেখো 5। তাহলে তোমরা করবে কি, মধ্যবিন্দু থেকে শ্রেণী দৈর্ঘ্যের অর্ধেক মাইনাস করবে, শ্রেণী দৈর্ঘ্যের অর্ধেক মাইনাস করবে। আর কি করবে? মধ্যবিন্দুর সাথে শ্রেণী দৈর্ঘ্যের অর্ধেক প্লাস করবে, তাহলে তোমরা শ্রেণীটা পেয়ে যাবে। তাহলে কত আসবে এটা? দেখো 20 মাইনাস আড়াই, এটা হচ্ছে 20 প্লাস আড়াই, তাই না? তার মানে অ্যাকচুয়ালি এটা কত আসবে? 20 থেকে আড়াই বাদ দিলে 17.5, আর এটা আসবে 22.5, অর্থাৎ শ্রেণীটি হবে 17.5 থেকে 22.5, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সি। ওকে, তো নেক্সট অঙ্কে চলে আসি। কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অন্তর ওয়াই হলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? পরিধি এবং ব্যাসের অন্তর বলছে ওয়াই। তো যে কোনো বৃত্তের পরিধি আর ব্যাসের অন্তর ওয়াই বলেছে। তো পরিধি সূত্র হচ্ছে, বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr, আর তার ব্যাস 2r, এর অন্তর মানে মাইনাস, এটা করলে কত হবে বলেছে? ওয়াই। দেখো পরিধি এবং ব্যাসের অন্তর হচ্ছে 2y, তাহলে ব্যাস কত? ফার্স্ট আমরা এক কাজ করি, এখান থেকে 2r কমন নেই। 2r কমন নিলে কি পড়ে থাকবে? পাই মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই। তার মানে আমরা বলতে পারি যে ব্যাস 2r ইকুয়াল টু ওয়াই বাই পাই মাইনাস 1, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ওয়াই বাই পাই মাইনাস 1, ওয়াই বাই পাই মাইনাস 1, এটা হবে সঠিক উত্তর। তো নেক্সট অঙ্ক কি বলছে দেখো, একটি সামান্তরিক MNOP আর SONT এর ক্ষেত্রফল সমান। তাহলে দুটো সামান্তরিক আমরা আঁকবো, একটা হচ্ছে MNOP, MNOP, আর একটা সামান্তরিক যে ক্ষেত্রফল সমান বলেছে, তার মানে একই সাইজের করতে হবে, SONT, SONT, ঠিক আছে? এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান। এবার বলেছে যে SOT ত্রিভুজের ক্ষেত্রফল 12, SOT ত্রিভুজের ক্ষেত্রফল 12, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল 12, তাহলে আমাদের MNOP এই সামান্তরিকের ক্ষেত্রফল কত, অর্থাৎ এই সামান্তরিকের ক্ষেত্রফলটা কত? দেখো সিম্পল ব্যাপার, অঙ্ক করার দরকার নেই। সামান্তরিকের কর্ণ কিন্তু সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এটা তোমাদের উপপাদ্য 14তে আছে। তাহলে যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল 12 হয়, তাহলে নিচের এই ত্রিভুজের ক্ষেত্রফল 12 হবে, তাহলে টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল হবে কত? 24। তাহলে যেহেতু এর ক্ষেত্রফল সমান, তাহলে এরও ক্ষেত্রফল হবে 24, তাহলে সঠিক উত্তর হবে কিন্তু 24, অর্থাৎ সি। তো নেক্সট আমরা চলে যাব 2 দাগে। তার আগে এটা বলবো, দাদার ক্লাসে যদি নতুন হয়ে থাকো এখানে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে। এখানে ফার্স্ট দেখো কি বলছে, যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করলে লাভ 3 গুণ হয়, তবে লাভের শতকরা হার আমাদের নির্ণয় করতে হবে। দেখো বলছে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করলে লাভ 3 গুণ হয়, তাহলে আমরা ক্রয় মূল্য x ধরে নেবো, বিক্রয় মূল্য y ধরে নেবো, নিয়ে আমরা অঙ্ক শুরু করব। তো ফার্স্ট আমি কি করছি দেখো, আমরা ধরছি ক্রয় মূল্য, যেহেতু 2 নম্বরের একটু লিখতে হবে, ধরি ক্রয় মূল্য x টাকা আর বিক্রয় মূল্য y টাকা, ঠিক আছে? অতএব লাভ কত হচ্ছে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ পাওয়া যায়, এটা লাভ। এবার প্রশ্নটা ভালো করে দেখো, বিক্রয় মূল্য দ্বিগুণ করলে লাভ 3 গুণ হয়, তাহলে বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করা হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত? আমরা বলতে পারি দ্বিতীয়বার, মানে সেকেন্ড টাইমে, দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয়বার আমরা বিক্রয় মূল্যটা দ্বিগুণ করতে বলছে, তাহলে বিক্রয় মূল্য হবে, দ্বিতীয়বার বিক্রয় মূল্য হবে 2y টাকা। সেক্ষেত্রে লাভ কত? সেক্ষেত্রে আমরা লাভ বলতে পারি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে, সেক্ষেত্রে লাভ এত। তাহলে আগের লাভ ছিল এত, এখন লাভ হচ্ছে এত। এবার দেখো কি বলছে, তাহলে আগে মানে লাভ 3 গুণ হয়ে যাচ্ছে, লাভটা কিন্তু 3 গুণ হয়ে যাচ্ছে, তাহলে আগের থেকে এই লাভটা কিন্তু 3 গুণ বেশি। শর্ত আমরা বলতে পারি যে এখন লাভ 3 গুণ বেশি, তাহলে 3 ইন্টু ওয়াই মাইনাস এক্স, অর্থাৎ আগের সাথে 3 গুণ করলে এই লাভটা পাওয়া যাবে। এটা এখান থেকে আমরা কি করবো বলতো, এক্স ওয়াই এর একটা রিলেশন বার করবো, একটা সম্পর্ক। দেখো 3y মাইনাস 3x ইকুয়াল টু 2y মাইনাস এক্স। তো ওয়াইগুলো এক সাইডে আনো, তাহলে 3y থেকে 2y বাদ গেলে শুধু y, এক্সগুলো এক সাইডে পাঠিয়ে দাও, তাহলে এদিকে 3y প্লাস হয়ে যাবে, আর এদিকে একটা মাইনাস এক্স আছে, তার মানে 3y থেকে একটা এক্স বাদ গেলে 2x।
তাহলে দেখো এক্স ওয়াই এর একটা সম্পর্ক পেয়ে গেলাম। প্রশ্ন করেছে আমাদের শতকরা লাভ কত, একটু বড় কিন্তু অঙ্কটা। শতকরা লাভ হবে, লাভের সূত্র কি, আগে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, শতকরা লাভ এটা। এবার ভালো করে দেখো, ওয়াই মাইনাস এক্স বাই এক্স আছে, আমরা ওয়াই এর জায়গায় 2x বসাতে পারি। তাহলে ওয়াই এর জায়গায় 2x বসালে 2x মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100%, তার মানে এটা ইজিলি আমরা বলতে পারি 2x থেকে x বাদ গেলে x, তার মানে x বাই এক্স কেটে যাচ্ছে, শুধু আমরা পাচ্ছি 100%। অতএব লাভ হবে কিন্তু শতকরা 100% লাভ। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, একটু অন্যরকম কোশ্চেন দিয়েছে, বলছে এ বি স্কোয়ার বিসি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। আমি একটু লিখে নেই, ফার্স্ট যেটা দিয়েছে এটা হচ্ছে এ বি স্কোয়ার বি সি স্কোয়ার সি এ স্কোয়ার ইকুয়াল টু 0, এটা দেয়া আছে। তাহলে আমাদের এই রাশিটির মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। রাশিটা আমি তুলে নেই, এই রাশিটির মান নির্ণয় করতে হবে। তো সিম্পল ব্যাপার, ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট এই দুটো লসাগু করো। বিসি লসাগু হবে, দাগের উপরে হচ্ছে এসি প্লাস বি স্কোয়ার, এখানেও তাই, এসি লসাগু হবে, দাগের উপরে হচ্ছে এবি প্লাস সি স্কোয়ার, এখানে এবি লসাগু হবে, দাগের উপরে হচ্ছে বিসি প্লাস এ স্কোয়ার, প্লাস 5 আছে থাক। এবার ভালো করে দেখো, আমরা এর উভয় পক্ষে আমরা মানে ওপর নিচ আমরা এ দিয়ে গুণ করব। তাহলে কি হবে, উপরে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার সি প্লাস এ বি স্কোয়ার, আর দাগের নিচে হবে এ বি সি, ইন্টু এর ওপর নিচে আমরা বি দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে বি দিয়ে গুণ করলে কি হবে, এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, আর দাগের নিচে এ বি সি। তাহলে এর নিচে কি দিয়ে গুণ করবো নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো এ বি আছে, আমার প্রত্যেকটা দেখো এবিসি করতে হচ্ছে, তাহলে এ বি আছে, তাহলে কি দিয়ে গুণ করব, সি দিয়ে গুণ করব। তাহলে বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি, আর দাগের নিচে হবে এ বি সি ইন্টু প্লাস 5 থাকবে। এবার কি করবে, দেখো এ স্কোয়ার সি প্লাস এ বি স্কোয়ার, এ স্কোয়ার সি প্লাস এ বি স্কোয়ার, এই দুটোর মান কত হবে, বিসি স্কোয়ারটা ওইদিকে পাঠিয়ে দিলে পাওয়া যাবে, তাহলে মাইনাস বিসি স্কোয়ার হবে। তাহলে এই দুটোর জায়গায় আমি বসিয়ে দিতে পারি মাইনাস বিসি স্কোয়ার, আর দাগের নিচে এ বিসি ইন্টু, এটা দেখো এ বি স্কোয়ার বিসি স্কোয়ার, এ বি স্কোয়ার বিসি স্কোয়ার, তাহলে কি পড়ে থাকবে মাইনাস সি স্কোয়ার, আর দাগের নিচে এ বিসি। ঠিক একই রকমভাবে আমরা এটা বলতে পারি এ বি স্কোয়ার, ঠিক আছে, আর দাগের নিচে এ বিসি প্লাস 5 থাক। তাহলে এটা আমরা কি পাচ্ছি দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে একটা মাইনাস মিস্টেক হয়ে গেছিল, সো মাইনাস। এবার দাগের উপরে দেখো এ স্কোয়ার আর এই একটা এ, তার মানে এ কিউব, ঠিক একই রকমভাবে বি কিউব সি কিউব, আর দাগের নিচে হবে এ কিউব বি কিউব সি কিউব প্লাস 5। সো আমরা এটা বলতে পারি -1, ওপর নিচে কেটে গেলে কিছুই থাকছে না, 1 পড়ে থাকছে, প্লাস 5, তার মানে 4 হবে এখানে কিন্তু আমাদের এই অঙ্কের উত্তর। তো নেক্সট পেজে চলে এসো। একটি সমকোণী ত্রিভুজের ধারক দুটি বাহু এ বি এবং সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে 1/a² প্লাস 1/b² মান কত। মানে ব্যাপারটা হলো এরকম, একটা ত্রিভুজ আঁকবো, সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের ধারক দুটি বাহুর দৈর্ঘ্য এ আর বি, আর সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রশ্ন করছে এ স্কোয়ার 1/a² প্লাস 1/b² মান কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো ভালো করে দেখো, এখানে যে অতিভুজটা আছে এই অতিভুজটা আমি এক্স ধরছি, ঠিক আছে, একটু নাম দিয়ে দেয় এ বি সি, বলবে ধরি অতিভুজ সমান সমান এক্স সেমি। তাহলে আমরা বলতে পারি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, অতএব আমরা বলতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার, এটা আমরা বলতে পারি। আরও কি পারি, এখানে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দুভাবে বার করতে পারি। কি, ভালো করে দেখো, এই যে ভূমি আর এই যে লম্ব দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা। আবার অন্যভাবে বলতে পারি হাফ ভূমি হচ্ছে আমি যদি এক্সটাকে ধরি, উচ্চতা যদি আমি 20টাকে ধরি, তাহলে সেক্ষেত্রেও একটা ক্ষেত্রফল পাবো, এই দুই ক্ষেত্রফল সমান হবে। এখান থেকে কি পাবো, হাফ হাফ যদি কেটে দিই তাহলে আসবে এ বি ইকুয়াল টু 20x
তার মানে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু এবি বাই 20। এক্সের মান পেয়ে গেলাম, এখানে বসিয়ে দাও। বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এবি বাই 20 তার স্কোয়ার হবে, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এটা আসবে এ স্কোয়ার বি স্কোয়ার বাই 400। এবার কি করব, এ স্কোয়ার বি স্কোয়ারটাকে বাম দিকে আনবো, তাহলে বাই হয়ে যাবে, আর ডান দিকে পড়ে থাকবে 1/400। এবার এ স্কোয়ারের নিচে তুমি এ স্কোয়ার বি স্কোয়ারকে লিখতে পারো, আর বি স্কোয়ারের নিচেও এ স্কোয়ার বি স্কোয়ারকে লিখতে পারো, ইকুয়াল টু 1/400 থাকলো। এবার দেখো এ স্কোয়ার কেটে গেলে 1/বি স্কোয়ার, আর এটা হচ্ছে 1/এ স্কোয়ার ইকুয়াল টু 1/400। তাহলে আমাদের প্রশ্ন করেছিল 1/এ স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ারের মান কত? সঠিক উত্তর হবে 1/400। নেক্সট কোশ্চেন বলছে কি, এবিসি ত্রিভুজের এডি মধ্যবিন্দু ই আবার সি রেখাংশের মধ্যবিন্দু এফ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 80 বর্গ সেমি হলে এ ই এফ এর ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে কোশ্চেনটা হলো, একটা ছবি আঁকি, তাহলে ব্যাপারটা তোমরা পরিষ্কার বুঝতে পারবে। কোশ্চেনটা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজ এবিসি, এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তার মানে এডি মধ্যমা। এই এডি মধ্যমার মধ্যবিন্দু আবার ই। বেশ, মধ্যবিন্দু যদি ই হয় তাহলে সি আমরা যুক্ত করতে পারি, তাহলে সি রেখাংশ পেলাম। এই সি রেখাংশের মধ্যবিন্দু আবার বলছে এফ, তাহলে এর আবার মধ্যবিন্দু এটা, সেটা আমরা মনে করছি, এর নাম দিতে বলেছে এফ। তাহলে প্রশ্ন করেছে যে পুরো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল দেওয়া আছে 80 বর্গ সেমি। তাহলে আমাদের প্রশ্ন করেছে যে ত্রিভুজ এ ই এফ এর ক্ষেত্রফল কত? এ ই এফ, এ ই এফ, তার মানে বুঝতে পারছো এটা যুক্ত করলেই পাওয়া যাবে এ ই এফ। এটা এ ই এফ এর ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ এটা এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো সিম্পল ব্যাপার, যে এবিসি এর ক্ষেত্রফল 80, এবিসি এর ক্ষেত্রফল যদি 80 হয় তাহলে যেহেতু এটি মধ্যমা, তাহলে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করেছে। তার মানে তোমরা বলতে পারো যে ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রফল হবে 80-র অর্ধেক, তার মানে 40 বর্গ সেমি। আবার দেখো এডিইর আবার হচ্ছে সিই মধ্যমা, তাহলে দুটি সর্বসম ত্রিভুজ, মানে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করেছে। তার মানে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ই সি, এ ই সি এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 40/2, মানে 20 বর্গ সেমি। তাহলে এবার এইসি এই ত্রিভুজের আবার এএফ হচ্ছে মধ্যমা, তার মানে আমরা কি বলতে পারি? অতএব ত্রিভুজ এ ই এফ এর ক্ষেত্রফল হবে 20/2, তার মানে 10 বর্গ সেমি। তাহলে সঠিক উত্তর হবে 10 বর্গ সেমি। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, একটি রম্বসের পরিসীমা 4, ক্ষেত্রফলে কর্ণদ্বয়ের সমষ্টি এম হলে এর মান কত হবে? তার মানে ফার্স্ট আমরা যেটা করব, একটা রম্বস আঁকবো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ। তাহলে ধরি প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেমি, এটা ধরে নিলাম। এবার আমাদের কতগুলো কথা বলে দেয়া আছে যে পি হচ্ছে পরিসীমা, তো পরিসীমা কি হবে? রম্বসের পরিসীমা বাহু চারটির যোগফল, তার মানে পি ইজিক্যাল টু 4। এ হচ্ছে ক্ষেত্রফল। আর একটা জিনিস একটু ধরবো, কর্ণ দুটির দৈর্ঘ্য, আমরা একটা কর্ণ ধরবো এক্স আর একটা কর্ণ ধরবো ওয়াই, তাই বলবে এবং কর্ণদ্বয় এক্স ও ওয়াই সেমি, এটা আমরা ধরে নেব। তাহলে ক্ষেত্রফল হচ্ছে, তোমরা সবাই জানো, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হাফ ইন্টু এক্স ওয়াই, এটা হচ্ছে ক্ষেত্রফল। আরেকটা জিনিস বলেছে এমটা হচ্ছে কর্ণদ্বয়ের সমষ্টি, তার মানে আমরা বলতে পারি এম হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো আমাদের যেটা প্রশ্ন করেছে সেটা হলো এই রাশিটির মান কত? রাশিটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 16a বাই এম স্কোয়ার, এই রাশিটির মান নির্ণয় করতে হবে। তো সিম্পল ব্যাপার, পি এর মান হচ্ছে 4a, বসিয়ে দিলাম, 16 ইন্টু এর মান এখান থেকে বসিয়ে দিলাম হাফ এক্স ওয়াই, আর এম এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই, তার আবার স্কোয়ার আছে তো স্কোয়ার দিয়ে দাও। তাহলে এটা হচ্ছে 16 স্কোয়ার
প্লাস এটা কাটাকুটি করলে 8xy, আর দাগের নিচে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। দেখো আর একটা জিনিস এখানে করা হয়নি, যদি তোমার কর্ণদ্বয় এক্স আর ওয়াই হয় আর যদি বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে এক্স ওয়াই আর এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করা যায়। অতএব আমরা এখানে একটা জিনিস করতে পারি, এখানে যে জিনিসটা হয় সেটা হলো এই যে বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার ইকুয়াল টু এই কর্ণদ্বয়ের অর্ধেকের দৈর্ঘ্যের স্কোয়ারের যোগফল, অর্থাৎ x/2 এর স্কোয়ার প্লাস y/2 এর স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি এটা আসছে x²/4, এটা আসবে y²/4, তার মানে আসবে x² প্লাস y²/4। সো আমরা এখান থেকে বলতে পারি যে 4a² ইকুয়াল টু x² প্লাস y²। এই একটা রিলেশন কিন্তু আমাদের লাগবে। তাহলে 4a² এর জায়গায় আমরা বসিয়ে দেবো x² প্লাস y²। তাহলে 16a² এর জায়গায় আমরা লিখতে পারি 4 × 4a² প্লাস 8xy, আর দাগের নিচে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার থাক। তাহলে কি হচ্ছে 4a² এর জায়গায় আমরা বসিয়ে দিলাম এটা, তাহলে কি হবে x² প্লাস y² থাকলো প্লাস 8xy। অঙ্কটা কিন্তু বেশ বড় হচ্ছে, কিছু করার নেই, এই অঙ্কটা এমনি এরকম একটু বড়ই হবে। তো আমরা এখান থেকে ওপর থেকে যদি আমরা 4 কমন নেই, তাহলে কিন্তু আমরা পাচ্ছি x² প্লাস y² প্লাস 2xy, আর দাগের নিচে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। সো আমরা বলতে পারি দাগের উপরেও আসছে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, আর দাগের নিচে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এটা কেটে গেলে 4 হবে কিন্তু এই কোশ্চেনের উত্তর। তো নেক্সট চলে এসো, একটা ছক দেওয়া আছে, বলছে তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত হবে এবং আপেক্ষিক পরিসংখ্যা নির্ণয় করো। তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বার করব। তো সূত্রটা হলো তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা কত আছে সেটাকে লিখতে হবে। দেখো তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা কিন্তু 5, তো দাগের উপরে 5 এবং দাগের নিচে শ্রেণী দৈর্ঘ্য, দেখো শ্রেণী দৈর্ঘ্য কত আছে সেটাও 5। তার মানে আমরা বলতে পারি তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব হবে 1। সূত্র মনে রাখলেই তোমরা এটা পারবে। আর বলেছে কি আপেক্ষিক পরিসংখ্যা, তৃতীয় শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা এবং আপেক্ষিক পরিসংখ্যা, সে সূত্রটা হচ্ছে পরিসংখ্যা দাগের উপরে থাকবে আর নিচে টোটাল পরিসংখ্যা। অর্থাৎ এখানে দেখো 3, 5, 5, 8, তার মানে আমাদের হবে 3 প্লাস 5 প্লাস 5 প্লাস 8, তার মানে আসবে 5 বাই, এটা আসছে তোমার 5, 5, 10, 18, 21। তো লাস্ট কোশ্চেন দেখো কি বলছে, যে কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত। তো আমরা যেটা করব, ফার্স্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। এটা একটা বর্গক্ষেত্র, এর অন্তর্বৃত্ত মানে ভিতরের বৃত্ত হচ্ছে এটা, এবং এর পরিবৃত্ত অর্থাৎ বাইরের যে বৃত্ত, এই পরিবৃত্ত এটা, এই অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে এটা আর পরিবৃত্তের ব্যাসার্ধ হবে এটা, ঠিক আছে। তো ভালো করে দেখো কিভাবে করবে। ধরি বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা এসএমই ধরে নিতে পারি। তাহলে বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য ফার্স্ট আমরা এসএমই ধরে নিলাম। অতএব অন্তর্বৃত্তের ব্যাস, ভালো করে দেখো অন্তর্বৃত্তের এটা হচ্ছে ব্যাস, এই ব্যাসটা কিন্তু এই যে এখান থেকে এই পর্যন্ত এটা অন্তর্বৃত্তের ব্যাস, এই ব্যাসটা কিন্তু বর্গক্ষেত্রের বাহুর সাথে সমান হচ্ছে, তার মানে আমরা বলতে পারি এসএমই। অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হবে, a/2 সেমি, অর্ধেক হবে। আবার পরিবৃত্তের ব্যাস কত হবে, পরিবৃত্তের ব্যাস কিন্তু এটা, ভালো করে দেখো এই পুরোটা হচ্ছে পরিবৃত্তের ব্যাস। এটা কি, এটা আদতে বর্গক্ষেত্রের কর্ণ, তার মানে আমরা বলতে পারি
বর্গক্ষেত্রের কর্ণের সূত্র বাহু রুট 2, অর্থাৎ আমরা বলতে পারি পরিবৃত্তের ব্যাস হচ্ছে a রুট 2। অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? a রুট 2/2। ঠিক আছে, তাহলে আমাদের অনুপাতটি কী হবে? এই ব্যাসার্ধ দুটির অনুপাত চেয়েছে, তাহলে প্রথমটা হচ্ছে a/2, পরেরটা হচ্ছে a রুট 2/2। তার মানে আমরা বলতে পারি 2 ক্যান্সেল করলে, আবার a ক্যান্সেল করলে 1:√2, তাহলে 1:√2 হবে কিন্তু সঠিক উত্তর। ওকে, সো কমপ্লিট হয়ে গেল। আর এই পেজে আরও কিছু বড় কোশ্চেন আছে, যদি যে কোনো কোশ্চেনের তোমাদের সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।